96 সালে ক্ষমতায় আসার আগে হাত জোড় করে তারা জনগণের কাছে ক্ষমা চেয়েছিল। অতীতে আমাদের দল বাংলাদেশের জনগণের সাথে যে অন্যায় আচরণ করেছে, যে জুলুম করেছে, আমরা বিনা শর্তে মাপ চাই। একটিবারের জন্য আমাদেরকে আপনারা ক্ষমতায় দিন। আমরা ভালো হয়ে গেছি, এখন দেশের জন্য ভালো কিছু করতে চাই। হাতে তসবি ছিল, মাথায় ঘুমটা ছিল। জনগণ সহজ সরলভাবে ধারণা করেছিল তাদের মানসিকতার পরিবর্তন হয়েছে, কিন্তু না। যখনই তারা মসনদে বসলেন, তারা আপন রূপে আত্মপ্রকাশ করলেন। আপনাদের মনে থাকার কথা, তৎকালীন প্রধানমন্ত্রী চট্টগ্রামে গিয়ে বলেছিলেন, চট্টগ্রামের নেতাদেরকে তিরস্কার করে, একটা হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে, তোমরা কি হাতে চুড়ি পরে বসে আছো? তিনি ঘোষণা দিয়েছিলেন, আর যদি আমার দলের একটা মানুষকে হত্যা করা হয়, তাহলে তার বিনিময়ে 10টা লাশ ফেলে দিতে হবে। এই ছিল একজন প্রধানমন্ত্রীর দায়িত্ব জ্ঞানহীন হুঙ্কার, আস্ফালন। তারা তাই করেছিলেন। সেই সময়টায় খালে বিলে, নদীতে, নালায়, জঙ্গলে, হাটে মাঠে সর্বত্র মানুষের টুকরা টুকরা লাশ পাওয়া যেত। এরপরে জনগণের দ্বারা তারা প্রত্যাখ্যাত হলেন। আবার অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে 2006 সালের 28 অক্টোবর প্রকাশ্য দিবালোকে পল্টন মোড়ে সাপকে যেভাবে মারা হয়, সেইভাবে লগি বৈঠা দিয়ে পিটিয়ে পিটিয়ে মানুষ হত্যা করা হলো। এমনকি বিশ্ববিবেক আর মানবতাকে লজ্জা দিয়ে সেদিন মাটিতে পড়ে যাওয়া মৃত শরীরের উপর উঠে তারা লাফালাফি নাচানাচি করেছিল। এরা কোন প্রজাতি? এরা কি আসলেই মানুষ প্রজাতি? পশু এরকম আচরণ করে না। তারা তাই করেছিলেন। সেদিন টেলিভিশনের সামনে বসে থাকা শিশুরা চিৎকার দিয়ে অনেকে বেহুশ হয়ে পড়েছিল। দেশ বিদেশ থেকে ধিক্কার জানানো হয়েছিল, কিন্তু না, তারা এর মধ্য দিয়ে জানান দিয়েছিল, আগামীতে চলে বলে কৌশলে আমরা ক্ষমতায় যাবই, আর আমরা ক্ষমতায় গিয়ে যা করব আজকে তার একটা রিহার্সেল দেখালাম বিশ্ব। আমাদের পুলিশ ছিল, সেনাবাহিনী ছিল, আধা সামরিক বাহিনী ছিল, সাহায্যকারী আনসার ছিল, কিন্তু দল গোষ্ঠী পরিবারকে রক্ষা করার জন্য সেদিন একটি জল্লাদ বাহিনী গঠন করা হয়েছিল, যার নাম ছিল রক্ষী বাহিনী। এই জল্লাদ বাহিনীর হাতে মানুষের জীবন, সম্পদ এবং ইজ্জতকে অবলীলায় তুলে দেওয়া হয়েছিল। যখন যাকে ইচ্ছা তাকে খুন করা হয়েছে, এ মানুষগুলার সামান্যতম বিচার পাওয়ার কোনো অধিকার সেদিন ছিল না। মা বোনদের ইজ্জত লুণ্ঠন করা হয়েছে। সম্ভ্রমশীল পরিবারের লোকেরা তাদের মেয়েদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো বন্ধ করে দিয়েছিল। ঘর থেকে মা বোনরা বের হতে চাইতেন না, এরকম একটা বিভীষিকাময় অবস্থা তৈরি করা হয়েছিল। মন্ত্রী, প্রধানমন্ত্রীর ছেলেরা ব্যাংক ডাকাতিতে লিপ্ত হয়েছিল। বাংলাদেশের জনগণের জন্য বিশ্ব থেকে এই বিধ্বস্ত অবস্থায়, যুদ্ধ বিধ্বস্ত একটি দেশের জন্য যে সমস্ত রিলিফ সামগ্রী এসেছিল, তা বাংলাদেশে আসার আগেই বিদেশের মাটিতে বিক্রি হয়ে গিয়েছিল। ৭৪-এর দুর্ভিক্ষে লাখো লাখো মানুষ সারা বাংলায় হাটে মাঠে পথে ঘাটে তাদের লাশ পড়ে থেকেছে। এই লাশ দাফন করার মতো কোনো ব্যবস্থা সেদিন ভালোভাবে ছিল না। সেদিন আঞ্জুমানে মফিদুল ইসলাম ঢাকার লাশগুলার দাফনের ব্যবস্থা করেছিল, কিন্তু সারা বাংলার চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। তারা সোনার বাংলা গড়ার ওয়াদা করে বাংলাকে শ্মশান বাংলায় পরিণত করেছিলেন। মাত্র 4.5 বছরের দুঃশাসন
মানুষকে তটস্থ করে তুলেছিল। এরপরে তাদের কার্যক্রমের পরিণতি হিসাবে দুনিয়া থেকে তারা বিদায় নিয়েছিলেন। কে সেদিন তাদেরকে হত্যা করেছিল? যারা ৭১-এর রণাঙ্গনে বুক চিতে দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিল, সেই সৈনিকরা কেন তারা সেদিন খেপে গিয়েছিল? এর উত্তর আওয়ামী লীগকেই খুঁজতে হবে, জাতিকে নয়। সম্মানিত বন্ধুগণ, আমরা আশা করেছিলাম ৭২-এর ১০ জানুয়ারি থেকে ৭৫-এর ১৫ আগস্ট পর্যন্ত দেশে যে ফ্যাসিবাদ কায়েম হয়েছিল, একনায়কতন্ত্র কায়েম হয়েছিল, যার পরিণতি সচক্ষে দেখেছে দেশের মানুষ, এটা থেকে আওয়ামী লীগ শিক্ষা নেবে। কিন্তু ওই যে কথা আছে, কয়লা ধইলেও ময়লা যায় না। সাবান আর সার্ফ এক্সেল যা দিয়েই ধর না কেন, কালো কয়লা আরো কুচকুচে কালো হয়। আওয়ামী লীগের ক্ষেত্রে তাই হয়েছে। ৩ দফায় বাংলাদেশের মসনদে তারা এসেছিলেন। ৭২-এর ১০ জানুয়ারি, আবার এসেছিলেন ৯৬ সালের ১০ জানুয়ারি, এরপরে তারা আবার এসেছিলেন ২০০৯ সালের ৭ জানুয়ারি। এই ৩বার তারা ক্ষমতায় এসে বাংলাদেশকে ছোপ ছোপ রক্ত আর খাড়ি খাড়ি লাশ উপহার দিয়েছে।